যারা প্রতি মুহূর্ত বলবার চেষ্টা করেন করোনা বলে কিছু নেই, এটা আসলে আমার হবে না কিংবা আমাদের হওয়ার কোনো সুযোগ নেই, দয়া করে 264 সংখ্যাটি মাথায় রাখুন। কারণ আজ 264 পরিবার তাদের স্বজন হারিয়েছে। এর মধ্যে একটি আপনার হতে পারে, একটি আপনার পরিবার হতে পারে, আপনার স্বজন হতে পারে। যদি একটুও অবহেলা করি এই মুহূর্তে, সংকটের এই সময়টায় স্বাস্থ্যবিধি মানবার কোনো বিকল্প নেই। নিয়মিত বিরতিতে হাত জীবাণুমুক্ত করার অভ্যাস এবং একই সাথে মাস্ক পরবার অভ্যাসটি ভুলে গেলে চলবে না। কারণ 264 জনের এই যে মৃত্যু, এর সাথে কিন্তু এই মুহূর্তে আরও এক নতুন আতঙ্কের নাম ডেঙ্গু। দুয়ে মিলে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে নতুন করে আপনাদের বলবার নিশ্চয়ই প্রয়োজন নেই। তাই সবার প্রতি অনুরোধ, কোভিড কিংবা নন কোভিড যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসায় জ্বর আসলে অবহেলা করবেন না। জ্বর যদি 1 থেকে 2 দিন 3 দিন স্থায়ী হয়, সেক্ষেত্রে একদমই গাফিলতি করা যাবে না। দয়া করে আরটিপিসিআর টেস্ট করাবেন। কোভিড-19 উপস্থিতি আছে কিনা আপনার দেহে তার টেস্ট করিয়ে নিশ্চিত হবেন। নিজেকে আলাদা করে রাখবেন পরিবার প্রিয়জনের কাছ থেকে, কারণ আপনার এই সচেতন মুভমেন্টটাই আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারে। তবুও যদি কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মেই থাকে, করোনা হেল্প ডেস্ক আপনাদের জন্য। আজুল্লাহ জুবাইর এই আয়োজনে আপনাদের সাথে আছি। সরাসরি ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারাই দেখছেন, বন্ধু তালিকায় থাকা সবার সাথে এই ভিডিওটি শেয়ার করে দিতে বলবো। এই লাইভ চলাকালীন সময় আপনারা চাইলে আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর পেতে পারেন, যার উত্তর দিতে প্রতিদিনের মতো আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, কর্মরত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। অল্প সময়ের মধ্যে ডাক্তার শারমিন আব্বাসী আমাদের সাথে যুক্ত হবেন, যিনি প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে। ডাক্তার আবু সাইদ শিমুল আমাদের সাথে আছেন, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। যেমনটা বলছিলাম, করোনায় দেশে একদিনের সর্বোচ্চ প্রাণহানি হয়েছে। 24 ঘন্টায় মারা গেছেন 264 জন। এ নিয়ে মোট মৃত্যু 21,902। শনাক্ত হয়েছে আরও 12,744 জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 27.12%। নমুনা পরীক্ষা হয়েছে 46,995টি। এই পর্যন্ত শনাক্ত 13,22,654 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 15,786 জন। মোট সুস্থ এখন 11,56,943 জন। মৃত 264 জনের মধ্যে 140 জনই পুরুষ, বাকি 124 জন নারী। বিভাগীয় প্রাণহানি হিসেবে ঢাকায় সর্বোচ্চ 87 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 56, খুলনায় 35, সিলেটে 23, রাজশাহীতে 19, রংপুরে 18, বরিশালে 16, ময়মনসিংহে 10 জন মারা গেছেন। যমুনা টেলিভিশনের সকল দর্শককে বলতে চাই, যে পরিস্থিতি চলছে তাতে করে প্রতিদিন যেভাবে বলি, চারপাশের পরিবেশ যতটা সম্ভব জীবাণুমুক্ত করে নেবার চেষ্টা করেন। অনেকেই মন্তব্য করেন যে আপনাদের যাদের টেলিভিশন স্ক্রিনে দেখি আপনারা তো মাস্ক পরেন না কিংবা স্বাস্থ্যবিধি মানেন না। আমরা যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে উপস্থিত থাকি ততক্ষণ পর্যন্ত হয়তো আমাদের মুখে মাস্ক দেখা যায় না, কারণ আমরা এখানে যারাই আছি আমাদের প্রত্যেক সহকর্মীর সাথে নিরাপদ যে শারীরিক দূরত্ব, সামাজিকভাবে যা বজায় চলা উচিত তার চেয়ে নিরাপদ দূরত্বে আমরা আছি। যারা ফোন দিবেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন, তাতে করে আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসা বুঝতে আমাদের সুবিধা হবে। একই সাথে প্রতিদিন যে কথাটি বলি বারবার, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করতে একদমই ভোলা যাবে না। প্রথমে একটু ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল, স্বাভাবিকভাবেই আমরা কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়তে দেখছি এবং ঠিক এই সময়টায় শিশুরা সবচেয়ে অসহায়ত্বের মধ্যে পড়ে। এমনিতেই কোভিড-19 মতো একটা অতিমারী মহামারী আমাদেরকে ভোগান্তিতে ফেলেছে, তারপরে শিশুরা গৃহবন্দী, এই ঘরের মধ্যে খেলার যেইটুকু নিরাপদ জায়গা ছিল তাতেও এখন এডিস অনেক ক্ষেত্রে দখল করে নিচ্ছে। কিভাবে নিরাপদ রাখা যায় আমাদের সন্তানদের? হ্যাঁ, ধন্যবাদ জুবায়ের। আসলে ডেঙ্গুর প্রকোপ এত বেড়ে গিয়েছে, আমি আরেকটা ফোন কলে ছিলাম যে খুবই আসলে খারাপ অবস্থা। প্রতিদিন 2-3 জন করে ভর্তি হচ্ছে। একটু আগেও একজন পেশেন্ট ভর্তি হলো, প্লেটলেট বলছে 20,000। এই ধরনের কিন্তু আসছে, হঠাৎ করে বাসায় থাকছে, জ্বর আসছে। এইবারে কিন্তু ডেঙ্গুর প্যাটার্নটা আমি বলবো একটু ভিন্ন। প্রায় বাচ্চাদের পাচ্ছে কিন্তু 105, 104 এরকম জ্বর প্রথম দিকে। সেই জন্য আমাদের একটু বিভ্রান্তিতে ফেলে। পেটে ব্যথা তো আছে, আমরা জানি যে বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের অ্যাবডোমিনাল সিমটম বা এগুলি একটু বেশি থাকে। সুতরাং এই সময় অন্তত পক্ষে ঢাকা শহরে যারা রয়েছেন, যদি দেখেন যে বাচ্চার জ্বর হচ্ছে, আনইউজুয়ালি যদি একটু উইকনেস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো ডেঙ্গু চিন্তা করতে হবে। বাচ্চারা সহজে আসলে এক্সপ্রেস করতে পারে না। ডেঙ্গুতে কিন্তু প্রচন্ড ব্যথা করে, দুর্বল করে দেয়। দেখা যায় বাচ্চারা কিছুই খাচ্ছেন না, একটু আপনি যেটা অন্য কোনো কিছু দিয়ে কিন্তু ব্যাখ্যা করতে পারবেন না এই দুর্বলতাটা কেন। অন্যান্য সময় যেরকম তার ভাইরাল ফিভার হলে সে দুর্বল হতো, তার চেয়ে একটু বেশি হচ্ছে। শুধুমাত্র জ্বর, অন্য সময়ের চেয়ে অনেক বেশি দুর্বল। এই দুটো সিমটম নিয়ে কিন্তু প্রচুর আসছে, যে তার র্যাশ দেখা যাবে, যে আমরা বলি টিপিক্যাল যে সিমটম, যে মাথা ব্যথা, চোখের কোটরে ব্যথা,
পিঠে ব্যথা সেগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। সুতরাং এটা একটু খেয়াল রাখতে হবে, বেশি, বেশি করে পানি খাবে। এটা কিন্তু কেন হচ্ছে একটা শুধু হ্যাঁ, মশা বেড়ে গিয়েছে। আরেকটা এই লকডাউনের সময়ে বা এই করোনা কালে কিন্তু আমাদের ছাদ বাগান বলেন বা সামনের বাগান বলেন সেগুলো কিন্তু ঘরের ভেতরে যেহেতু আসলে সময় পায় না, সময় তাদের দোষ দিয়ে লাভ নেই। কিছু না একটা নিতে ব্যস্ত থাকতে হবে। কিন্তু যারা এ ধরনের ফুলের টব রাখছেন, গাছ রাখছেন তারা অন্তত আমরা বলি যে ৩ দিনের বেশি যেন পানি জমে না থাকে। আর বৃষ্টির পানি যেহেতু পড়ছে একটু পরিষ্কার-পরিচ্ছন্ন অবশ্যই আপনার শখের জিনিস এগুলো তো করবেনই। কিন্তু সেটা একটু যদি আপনারা খেয়াল রাখেন যে না পানিটা জমে যাওয়ার আগেই যেন একটু ফেলে দেন, এই জিনিসগুলো একটু মেইনটেইন করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে বলে ডেঙ্গুর কিন্তু টিপিক্যাল সময় রয়েছে যে সকালের দিকে এবং সন্ধ্যার আগে। এই সময়ে কিন্তু ডেঙ্গু মশার উপদ্রব বেশি। আপনারা অনেকেই মনে করতে পারেন যে রাতে বোধহয় মশা কামড়ালে হয়। এটা কিন্তু না। সুতরাং দিনের বেলাও যদি পারেন একটু পাতলা ফুল হাতা জামা যদি পরিয়ে রাখতে পারেন বাচ্চাদের, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। অনেক ধরনের কেমিক্যাল বা ওষুধপত্র পাওয়া যায়। সেগুলো অনেকগুলি আছে সেফ রয়েছে। একটু সেগুলো ব্যবহার করতে পারেন। বাসায় যাতে কোনমতে মশা না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। বড় ছোট সবারই তো আসলে হচ্ছে, সবার এই সময়টা একটু আমাদের সতর্ক থাকতে হবে। আর এই সময় তাকে মানসিকভাবে বুস্ট আপ করে সেটা কিন্তু খুব জরুরি। বেশিরভাগ ডেঙ্গু জ্বর আসলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। বাসায় সাধারণ আসলে চিকিৎসাতেই ভালো হয়ে যায়। সুতরাং নাপা জাতীয় ওষুধ একটু বাসায় রাখবেন, প্যারাসিটামল যেকোনো কোম্পানি। আর বেশি, বেশি করে ফ্লুইড খাওয়াতে হবে। বাইরের জুস বা এসব কিছু না। আমরা বলে থাকি বেশি, বেশি করে পানি খাওয়ান। তাহলে কিন্তু আসলে খুব এই ক্ষেত্রে অন্তত উপকার পাওয়া যাবে। আমরা সকলের জন্য শুভকামনা রইলো। এই যে একটা কঠিন পরিস্থিতি, আমরা সকলে মিলে সচেতনতার সাথে এই বিপদটা থেকে উদ্ধার হতে পারবো আল্লাহর কাছে এবং সকলের কাছে সেই দোয়া করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাঈদ শিমুল। একজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শকের ফোনটি নিতে চাই। দর্শক আপনার নাম, বয়স এবং কোথা থেকে ফোন দিয়েছেন জানিয়ে প্রশ্ন করুন। আমি ফৌজিয়া চট্টগ্রাম থেকে ফোন করছি আমার মায়ের জন্য। জি। আমার মায়ের নাম নূরজাহান। জি। ওনার বয়স ৬২। আচ্ছা, কি হয়েছে ওনার? উনি ২০১৫ সালে ব্রেন স্ট্রোক করছিল। আচ্ছা। এখন ওই এক পাশে সমস্যা ছিল, বাম পাশে। এখন মোটামুটি ওই হাত পা লাগাতে পারে, সব ঠিক হয়েছিল মোটামুটি। জি। তারপরে গত ২ বছর ধরে ওনার আবার ডায়াবেটিসে এখন পয়েন্ট ছিল প্রথমে ১৭ কত জানি ৮, পরে আবার ১৯ হয়েছিল। এখন আবার রিসেন্টলি ওনার ডায়াবেটিস ডাউন হয়ে যায় ২.৮ এরকম থাকে, আবার মাঝে মধ্যে ৭.৮-৬ এরকম বড় পেটে, এর থেকে বেশি থাকে না। আবার পুরো শরীরে হাত পা ব্যথা করে অনেক বেশি, মেরুদণ্ড ব্যথা, কোমর ব্যথা, জ্বালাপোড়া, অনেক জ্বালাপোড়া। এখন ওই পায়ের নিচে থেকে ঠান্ডা শিংশিং ভাব করে। আচ্ছা। আর ওনার শরীরে এখন এরকম জ্বালাপোড়া করতে করতে আজকে কয়টা দিন, আজকে ৪-৫ দিন অনেক অশান্তি করতেছিল। এখন লাল হয়ে পুরা শরীরে ঠোসার মতো হয়ে যেতেছে, হাতে হয়েছে, ফিটে হয়েছে, বুকে হয়েছে। যেরকম পুড়ে গেলে যেরকম ঠোসা হয় না, লাল হয়ে ঠোসা পড়ে, ঠিক ওই রকম। বুঝতে পেরেছি। প্রফেসর মুস্তফা জামান, আপনার যদি আর কিছু জানার থাকে। আমার জানবার বিষয় তার ডায়াবেটিসের যে ইনসুলিন নাকি ট্যাবলেট কোনটি খাচ্ছেন? উনি ট্যাবলেট খাচ্ছেন। ট্যাবলেট খাচ্ছেন, ইনসুলিন ব্যবহার করছেন না। HbA1c এবং কোন ওষুধটি খাচ্ছেন? ওষুধের নাম কি বলতে পারবেন? উনি একটা খাচ্ছেন লিজেন্টা, আর একটা সকালে খালি পেটে যেটা গ্লাইজিড। একটি করে খাচ্ছেন তাই না? আর প্রেসার শুধু খাচ্ছে ক্যালনর 5/20। ক্যালনর 5/20। প্রেসার কত থাকে? ঠিক থাকে সব সময়? এখন প্রেসার নরমাল আছে মোটামুটি, মানে 120-30 উপরে থাকে, আর নিচে থাকে 80-90 এরকম। আগে বেশি ছিল। HbA1c আপনাকে শুনবেন, HbA1c একটি পরীক্ষা আছে, একটি পরীক্ষা দিয়ে রক্তের 3 মাসের একটি গড় বা এভারেজ জানতে পারা যায়। HbA1c এই পরীক্ষাটি করা হয়েছে কখনো ডায়াবেটিসের জন্য? এটা করা হয়েছে কিনা বলতে পারছেন না। আচ্ছা, যিনি কি ঠিকমতো ওকে হাঁটাচলা যে করতে বুঝি নাই, আপনি হাঁটাচলা করতে পারেন নাকি আপনি ধরে ধরে হাঁটাচলা করাতে হয়? আগে হাঁটাচলা করতে পারতো, আজকে কয়টা দিন মানে উনি হাঁটাচলা করতে পারতেছে না। আচ্ছা, জি, অনেক অনেক ধন্যবাদ। আমি বলছি আসলে আপনারা জানেন যে বাংলাদেশের সারা বিশ্বব্যাপী স্ট্রোকের প্রধান যে দুটি কারণ তার মধ্যে একটি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস, এই দুটি আছে। হয়তো কোনটির কারণে তার হতে পারে সেটি
হেমোরোজিক স্ট্রোক হতে পারে অথবা ইস্কেমিক স্ট্রোক হতে পারে। সেটি আমরা বলতে পারি রক্তনালী ছেড়ে যাওয়া, বলে রক্তক্ষরণ হয়ে যাওয়া, এটিকে ইংরেজিতে বলে হেমোরোজিক। আর আরেকটি রক্ত জমাট বাঁধে রক্তনালীতে, যেটি হার্টের রক্তনালী যেরকম রক্ত জমাট বাঁধে, হার্ট অ্যাটাক হয়, একই রকম ব্রেইনের বা মস্তিষ্কের যে রক্তনালী আছে সেখানে রক্ত জমাট বেঁধে সেখানেও কিন্তু স্ট্রোক হতে পারে। তো যেহেতু বাম দিক তার অবশ আছে, যে কোনো কারণেই হোক নিশ্চয়ই তিনি ওষুধগুলো খাচ্ছেন। আমরা কিছু ওষুধ দিয়ে থাকি স্ট্রোকের পর, যেরকম হার্টের রোগীদের ওষুধ দিয়ে থাকি, ব্রেইনের জন্য কিন্তু একই রকম ওষুধ দিয়ে থাকি। তো মূল বিষয়টি কিন্তু ডায়াবেটিসটি কিন্তু ফ্লাকচুয়েশন করছে বলছেন। সাধারণত এরকম ফ্লাকচুয়েশন হওয়ার কথা নয় মুখের খাবার ওষুধের মাধ্যমে। হয়তো ওষুধটি ঠিক মতন নিয়মিত খাচ্ছেন কিনা সেটি একটু আমাদের জানার বিষয়। দ্বিতীয় হলো যে যদি ইনসুলিন ব্যবহার করেন, কখনো কখনো এরকম হঠাৎ করে বাড়ে বা কমে এরকম হতে পারে। তো যেটিই হোক, যদি HbA1c এই পরীক্ষাটি করা থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে আসলে তার যে ডায়াবেটিসটি সুনিয়ন্ত্রণে আছে কিনা। আমরা সবসময় বলি খালি পেটে এভারেজভাবে 6 রাখতে চেষ্টা করি, খাবার 2 ঘন্টা পরে 8, 3 মাসের ডায়াবেটিসের গড় HbA1c এটা 7% রাখার চেষ্টা করি। কিন্তু যেহেতু বলছেন হঠাৎ করে 17 আবার 2.4 এরকম হয়ে যাচ্ছে, এটি কিন্তু আমাদের কাছে কাম্য নয়। তবে সেক্ষেত্রে তাকে বলবো পরপর 3 দিন তিনি যদি তার বাসায় গ্লুকোমিটার মেশিন থাকে, প্রতিবেলা খাবার আগে, খাবার 2 ঘন্টা পরে, দুপুরে খাবার আগে, খাবার 2 ঘন্টা পরে, রাতে খাবার আগে, খাবার 2 ঘন্টা পরে, এরকম পরপর 3 দিন মেপে তিনি একটি গড় করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তাহলে আমরা যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধ লিজেন্টা এবং গ্লাইকোম যেটি খাচ্ছেন সেটি আমরা ঠিক করে দিতে পারবো তার ওষুধের মাত্রা কম বেশি করতে হবে কিনা। যেহেতু কোভিডকালীন সময় অনেক সময় হয়তো বাইরে যেয়ে তিনি পরীক্ষা করতে পারছেন না, এই ব্যবস্থা করলে আমরা তাকে বলতে পারবো যে ডায়াবেটিসের যে চিকিৎসা চলছে ঠিক আছে কিনা। উচ্চ রক্তচাপের জন্য যে ওষুধটি খাচ্ছেন ক্যালনার খুব ভালো ওষুধ এবং সেটির জন্য আপনার রক্তচাপও ভালো আছে। এখন এই মুহূর্তে তার যে সমস্যাটি হচ্ছে, তার হাত পায়ের নিচে জ্বালা পোড়া, এগুলো আসলে সাধারণত ডায়াবেটিসের জটিলতা হয়, অথবা যেসব রোগীরা ঠিক মতন হাতের কোনো একটি দিক অবশ থাকলে, চলাফেরা করতে না পারলে মাসল পেইন হয়, রক্ত চলাচল কম হয়, সেই জন্য তাকে ফিজিওথেরাপির প্রয়োজন হয়। তারা বাড়িতে যারা আছেন বাইরের থেকে দরকার নেই, তারা শেখানো পদ্ধতির ব্যায়ামগুলো করবেন। বিশেষ করে জয়েন্টগুলো মুভমেন্ট করে দিতে হবে। একই রকম পায়ের যে মুভমেন্টগুলো আছে, আমরা প্রত্যেকটি জয়েন্ট এরকম মুভমেন্ট করে দিতে হয়, তাহলে কিন্তু আপনার হাত পা জ্বালা পোড়া চলে যাবে এবং দেখবেন একসময় ভালো থাকবেন। আমরা বলবো নিশ্চয়ই তিনি ওষুধ খাচ্ছেন, সঙ্গে একটু ক্যালসিয়াম, ভিটামিন ডি দিবেন এবং ক্যাপসুল প্রিগাবা 50 মিলিগ্রাম, এটি সকালে একটু রাতে একটু দিবেন, জ্বালা পোড়া কমবে। আর ঘুম যাতে ঠিক থাকে সেজন্য ট্যাবলেট পেস 0.5 মিলিগ্রাম, এটি প্রতি রাতে একটু খাবেন। আর রক্ত পাতলা করার ওষুধ অথবা অন্যান্য ওষুধ যদি খেয়ে থাকেন, সেগুলো কোলেস্টেরল কমানোর যে ওষুধগুলো খেয়ে থাকেন নিশ্চয়ই, সেগুলো আমরা সবসময় দিয়ে থাকি, নিশ্চয়ই সেগুলো খাচ্ছেন, সেগুলো খাবেন। ডায়াবেটিস এবং রক্তচাপের ওষুধও খাবেন। আমরা বলছি যেভাবে আপনারা পরামর্শ দিলাম সেগুলো মেনে নিয়ে আমাদের সাথে আবার যদি যুক্ত হতে পারেন, আমরা আরো ভালোভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একজন দর্শক আছেন আমাদের সাথে, তবে তার আগে দেবজ্যোতি বিশ্বাসের একটি প্রশ্ন আছে শ্রীমঙ্গল থেকে। ডাক্তার আবু সাইদ শিমুল, গতদিন আপনার কাছে প্রশ্নটি করা হয়েছিল, নিশ্চয়ই আপনার কাছে আছে, ফরওয়ার্ডও করেছি আপনাকে। এই প্রশ্নের উত্তর আমরা নিব, তবে তার আগে দর্শক আছেন, তার প্রশ্নটি আমরা শুনতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে কোথা থেকে ফোন দিয়েছেন জানিয়ে প্রশ্ন করুন। দর্শক, নাম, বয়স এবং কোথা থেকে ফোন দিয়েছেন জানিয়ে প্রশ্ন করতে হবে। আমার নাম মোহাম্মদ নবিরউদ্দিন, বয়স 48। আচ্ছা, টেলিভিশনের ভলিউমটি একদম কমিয়ে দিন। এটা কমাই দাও। যে আমি মূলত আমি পেশেন্ট না, পেশেন্ট হচ্ছে আমার ওয়াইফ। জি। ওনার বয়স হচ্ছে আপনার 40 বছর। 40 বছর। কি হয়েছে ওনার? 27 তারিখে ওনার কোভিড পজিটিভ ধরা গেছে আর কি। আচ্ছা। তো আপনার এর আগে জ্বর ছিল, কাশি ছিল, সর্দি ছিল, ওগুলা এখন কমে গেছে, কাশিটা থেকে গেছে আর কি। আচ্ছা। আর বুকে একটু ব্যথা আছে। আচ্ছা। এখন এই মুহূর্তে আমাদের করণীয় কি? আচ্ছা, আপনারও কি এর মধ্যে জ্বর এসেছিল? না, আমার কিছু হয় নাই। গলা খুশখুশ? না। বাসায় অন্য কারো? বাসায় আমার একটা মেয়ে, ওর একটু কাশি ছিল। আচ্ছা। আপনার স্ত্রী কি গৃহিণী? জি, উনি টিচার। উনি টিচার। আচ্ছা, বুঝতে পেরেছি। ওনার অন্যান্য আর কোনো সমস্যা আছে? ডায়াবেটিস, ব্লাড প্রেশার? এমনি ওই বুকের এক্সরে দিছি, ওখানে ফুসফুসে ইয়াতে সামান্য ইনফেকশন আছে বলছে। সামান্যটা কত পার্সেন্ট? প্রেশার আছে। সামান্যটা কত পার্সেন্ট বলেছে? জি না, এক্সরেতে বলা যাবে না কত পার্সেন্ট। আচ্ছা, বা কতখানি আক্রান্ত হয়েছে বলেছে কিনা? না। বুঝতে পেরেছি। আর ওনার প্রেশার আছে তাই বলছেন তো? জি, প্রেশার আছে। জি।
প্রফেসর মোস্তফাজ্জামান, আপনি যদি আর প্রেশার কিছু ওষুধ তো জানেন। খাচ্ছেন নিশ্চয়ই, তাই না? প্রেশার ওষুধ আমরা বলবো নিশ্চয়ই প্রেশার ওষুধ তিনি খাচ্ছি। প্রেশার ওষুধ খাচ্ছেন। কি নাম বলতে পারবেন ওষুধটির নাম কি? বিসলল 2.5। আচ্ছা, জি ধন্যবাদ। সেই ওষুধটি খেতে থাকবেন। আর এই মুহূর্তে যেহেতু তার ফুসফুসের সংক্রমণ হয়েছে বুঝতে পারছি, সেটি যেকোনো কারণেই হোক, তিনি কাশিও আছে। আমরা কিছু ওষুধ দিচ্ছি, সেই ওষুধগুলো খাবেন। নিশ্চয়ই। অ্যাকচুয়ালি যে এই প্রফেসর সময় আমরা মোস্তফাজ্জামান, সবসময় নিশ্চয়ই আমরা কাশি। ওষুধটি দিব। তার আগে ডাক্তার আবু সাইদ জি। শিমুলের কাছে দেবজ্যোতি বিশ্বাসের একটি প্রশ্ন আছে, তার উত্তরটা আমরা নিয়ে নিই। ডাক্তার আবু সাইদ শিমুল। অবশ্যই। হ্যাঁ, দেবজ্যোতি বিশেষ অনেকবারই আসলে গতকাল জানতে চেয়েছেন, উনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। যমুনা টেলিভিশন থেকে উনি অনেকবারই উপকার পেয়েছেন। আপনার বাচ্চার জন্য যে প্রশ্নটা করেছেন যে তার সন্তানের বয়স এখন 3 মাস 23 দিন, সে বুকের দুধ খায় জন্মের পর থেকে, আসলে 15 থেকে 20 বার করতে। আমরা এই অনুষ্ঠানে অনেকবার বলেছি যদি তার ওজন ঠিক থেকে অন্য সবকিছু ঠিক থাকে, কিন্তু শুধু যে 10-15 বার বা 20 বার মল ত্যাগ করে এটা কিন্তু আসলে কোনো সমস্যা নেই। ওনার অবস্থা কিন্তু উনি যে বর্ণনাটা দিয়েছেন তাতে কিন্তু দেখা যাচ্ছে আগে করতো 15 থেকে 20 বার, এখন করছে 10 থেকে 15 বার এবং ইদানিং 8 থেকে 10 বার। এটা কিন্তু ধীরে ধীরে আরো কমে যাবে। যখন 6 মাস শেষে 7 মাসে পড়বে, শক্ত খাবার দেয়া শুরু করবেন, তখন দেখবেন একদম পুরোপুরি কমে গিয়েছে। বুকের দুধটা চালিয়ে যান, এই সময় অন্য কোনো খাবার দিবেন না এবং মায়ের খাওয়া দাওয়ায় কিন্তু কোনো কিছু বিধিনিষেধ আরোপ করবেন না। আমি ওই 1 মিনিটে একটু কথা বলতে চাই। গতকাল আসলে আমি উত্তর দিতে চেয়েছিলাম। গতকাল আমাদের একজন দর্শক ফোন করেছিলেন, তার বাচ্চা খুব অনাকাঙ্ক্ষিত ভাবে আসলে মারা গিয়েছে। আমরা সবাই একটু আবেগতাড়িত ছিলাম। আমি আমার ইচ্ছে ছিল গতকালই উত্তর দিই। সেক্ষেত্রে এই ধরনের মৃত্যুকে আমরা সারা বিশ্বে আসলে খুবই কমন, সেটা হচ্ছে SIDS আমরা বলে থাকি, অর্থাৎ সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম। এটা কিন্তু আমাদের দেশে আসলে অত বেশি কমন নয়, বিদেশে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রচুর হয়। আমরা ইউএস এর যদি দিকে তাকাই, প্রতি 1 লাখে 130টা বাচ্চা এরকম মারা যায়। আর ইউকে তে কিন্তু প্রতি বছর মোটামুটি 200 বাচ্চা মারা যায়। এটা একেবারে সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত বলা যায়নি। বলা হচ্ছে যারা সময়ের আগে জন্মায়, প্রিমেচিউর কিংবা ওজন কম থাকে, এটা লো বাটে, তাদের সম্ভাবনা বেশি। আরো দেখা যায় মা বাবা যদি স্মোক করে সেক্ষেত্রে হতে পারে। এই ক্ষেত্রে সামনের দিনগুলোতে আপনার করণীয় কি? অনেক ক্ষেত্রে বাইরের দেশগুলি কিন্তু বাচ্চাকে একসাথে রাখে না। ওনারা বলে থাকে যে এই ধরনের সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোমের সম্ভাবনাগুলো বাড়ে। আমাদের দেশে কিন্তু দেখা যায় যে বাচ্চাকে মায়েদের সাথেই রাখলে খুব একটা সমস্যা হয় না। যেহেতু আপনার এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অবশ্যই এসব ক্ষেত্রে আপনি একটু আলাদা, সামনের বাচ্চা হলে আলাদা কর্ডে রাখবেন। আর শ্বাসনালী বা হৃৎপিণ্ডের সমস্যা থাকলেও কিন্তু এটা হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা ভুলভাবে করি কি, বাচ্চাকে ওই ঘুমন্ত অবস্থায় বুকের দুধ পান করে এবং শোয়ানো অবস্থাকে, এর থেকে কিন্তু এসপিরেশন হতে পারে, অর্থাৎ সেই বুকের দুধটা শ্বাসনালীতে গিয়ে শ্বাসনালী কিন্তু বন্ধ করে দিতে পারে। সুতরাং আপনি সহ সকলের প্রতি অনুরোধ থাকবে, বাচ্চাকে যখন খাওয়াবেন অবশ্যই মাথাটা একটু উঁচু দিকে থাকবে, তাহলে কিন্তু সেই দুধটা সরাসরি শ্বাসনালীতে চলে যাবে না, সেটা পেটের দিকে যাবে। এই যদি নিয়মগুলি একটু মেনে চলা যায় খুবই ভালো। অবশ্যই আপনি সামনের প্রেগনেন্সিতে আপনি যে অনুষ্ঠানটা শুনে থাকেন, অবশ্যই আমরা বলে একজন প্রশিক্ষিত অবস্টেট্রিশিয়ান আন্ডারে থাকবেন এবং অ্যানিমেল স্ক্যানের কথা কিন্তু ডাক্তার শারমিন আব্বাসী সবসময় বলে থাকেন। তাহলে কিন্তু মায়ের পেটে থাকতে বাচ্চার কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু আগেভাগে জেনে নেওয়া যায় এবং অবশ্যই একজন ভালো কোনো সেন্টারে যদি বাচ্চা ডেলিভারি করেন, এই নিয়মগুলো এবং পরবর্তী নিয়মগুলো যদি মেনে চলেন, দেখবেন যে সামনের প্রেগনেন্সি বা সামনের বাচ্চাটা আপনার সুস্থ থাকবে। আপনার জন্য শুভকামনা রইল। আমাদের কাছে একটি ফোন কল এসেছিল দবিরুদ্দিনের, তিনি তার স্ত্রীর জন্য প্রশ্ন করেছেন। প্রফেসর মোস্তফাজ্জামান। ধন্যবাদ জুবাইর। দবিরুদ্দিনের স্ত্রীর প্রশ্নের জবাবে দেওয়ার আগে আমি ছোট্ট করে একটু বলছি যে বর্তমান সময়ে ডেঙ্গুর কিন্তু প্রভাব অনেক বেড়েছে। আমরা জানি করোনা ডেডিকেটেড অনেক হাসপাতাল হচ্ছে, কিন্তু ডেঙ্গু রোগী যারা, তারা কিন্তু ঠিক কোথায় ভর্তি হবেন সারাদিন কিন্তু নানাভাবে আমাদের ফোন আসছে, কোন হাসপাতালে যাবে। অর্থাৎ বেশিরভাগ জায়গায় যেহেতু করোনা রোগীদের ঠাঁই নাই, এমনিতেই অবস্থা, তার মধ্যে ডেঙ্গু কিন্তু নতুন করে আমাদের সমস্যা বাড়িয়েছে। তো যিনি আমাদের প্রশ্ন করেন তার প্রশ্নের উত্তর বলছি যে এই সময় জ্বর হলে নানা কারণ হতে পারে, তবে তার যেহেতু বুকের সংক্রমণ আছে, আমাদের ধারণা তার ফুসফুসের এই সংক্রমণ থেকে তার জ্বর আসছে। সেই জন্য আমরা অন্যান্য যে বিধিনিষেধ সবসময় বলছি, পরামর্শ সবসময় বলছি, এই মুহূর্তে তাকে বলছি ট্যাবলেট ডোকোপা 400 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। আগামী 7 থেকে 10 দিন এটি খেতে থাকুন। ট্যাবলেট যে কোনো একটি অ্যান্টিবায়োটিক খেতে হবে। আমরা বলছি মক্সাক্লাব 625 একটি করে 3 বেলা খাবেন 7 দিন, এবং ফেনাডিন 120 মিলিগ্রাম এটিও আপনি 2 সপ্তাহ প্রতি রাতে একটি করে খাবেন, এবং এর সাথে ট্যাবলেট প্রিকোডিল 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে আগামী 7 দিন ভরা পেটে খাবেন। এর সাথে অবশ্যই গ্যাস্ট্রিক ওষুধ খাবেন এবং জ্বর থাকলে নাপা খাবেন। আমাদের বিশ্বাস এই ওষুধগুলো খেলে আপনার তাড়াতাড়ি শ্বাসকষ্ট কমে যাবে, জ্বর কমে যাবে। তবে এই সময়টার মধ্যে যাতে কোনো ঠান্ডা ধুলোবালি না লাগে সেই বিষয়টি খেয়াল রাখবেন, এবং ধুলোবালি যাতে এমনকি বাড়িতে একটু রেস্ট থাকেন, তাহলে কিন্তু আপনি
তাড়াতাড়ি সুস্থ হবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। প্রফেসর মোস্তফা জামান তানভীন হোসেন প্রশ্ন করেছেন, সালাম জানিয়েছেন আমাদের সবাইকে। চট্টগ্রাম থেকে তিনি আমাদের লিখছেন, তার মেয়ের জন্য, যার বয়স 13 বছর, নাক দিয়ে সবসময় পানি পড়ে, রাতের বেলা ফেক্সো 60 মিলিগ্রাম খাওয়ায়, তারপর বন্ধ হয় না, কি করণীয় ডাক্তার আবু সাইদ শিমুল? হ্যাঁ, তানভীর হোসেনকে আসলে ধন্যবাদ। ডেঙ্গুর কথা খুব চমৎকার ভাবে বলছিলেন আমাদের অধ্যাপক মোস্তফা আমান। যারা এই অনুষ্ঠানটা দেখছেন, সরকার মোটামুটি আসলে চেষ্টা করছেন, তবু সকলে যারা অনুষ্ঠানটা দেখছেন অন্তত ঢাকা শহরে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজকে কিন্তু ডেঙ্গু ডেডিকেটেড কর্নার খোলা হয়েছে, সেখানে আপনারা যেতে পারেন। আর শিশুদের জন্য কিন্তু শ্যামলী যে শিশু হাসপাতাল রয়েছে সেখানে স্পেশালাইজড আসলে ব্যবস্থা করা হয়েছে ডেঙ্গু কর্নার। আর সলিমুল্লাহ মেডিকেল কলেজকে অনেক আগে থেকেই মোটামুটি তৈরি করে রেখেছে, তার ওখানে মোটামুটি আপনারা পর্যাপ্ত সিট পাবেন, যেহেতু একমাত্র আমরা জানি যে সলিমুল্লাহ মেডিকেল কলেজ এখন পর্যন্ত কোভিড ডেডিকেটেড না, সুতরাং এই হাসপাতালকে তৈরি করে রেখেছে। কিন্তু যেভাবে আসলে বাড়ছে সেইটা সংকট তৈরি হবে, যেমনটি বলছেন অধ্যাপক মোস্তাফিজুজ্জামান, সবকিছু মূলে কিন্তু আমরা একটা সংকটের মধ্যে আসলে রয়েছে। এই সংকট থেকে আমরা সকলে বের হয়ে আসবে, সেটাই প্রত্যাশা। এই যে প্রশ্নটা করেছেন 13 বছরের বাচ্চার জন্য, আমরা বলে থাকি যে ওষুধ খেলে তাহলে শুধু হবে না, ধুলাবালি, মশার কয়েল, সিগারেটের ধোঁয়া, রান্নার ধোঁয়া, এগুলো থেকে কিন্তু দূরে রাখতে হবে। অধ্যাপক মোস্তফা যেমন খুব সুন্দর করে বলেন কিন্তু যে একটা ফুড ডায়েরি মেনটেন করতে, সেটা কিন্তু আপনাদের একটু আসলে করতে হবে। আপনারা যেহেতু এই অনুষ্ঠান যারা শুনে থাকেন, ওনার বক্তব্যতে নিশ্চয়ই শুনেছেন, সেভাবে যদি একটু ফুড ডায়েরি মেনটেন করেন, কোন কোন খাবার খেলে তার হচ্ছে গরুর মাংস, ইলিশ মাছ বা কোনটা খেলে হয়, সেটা যদি আপনি একটু এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু খুব ভালো, এই ধরনের পানি পড়া থেকে দূরে থাকবে। 13 বছরের বাচ্চার জন্য 60 মিলিগ্রাম একটু কম হয়ে যায়, আপনি 120 মিলিগ্রাম কিন্তু খুব সহজেই দিতে পারেন, একটা করে দিবেন। তারপর যদি এই মুহূর্তে দেখা যায় যে তার নাক বন্ধ, সেই ক্ষেত্রে আফরিন নেজাল ড্রপ যেটা রয়েছে 0.5%, সেটা একটু আপনি দিবেন। ভাপ টানতে পারেন, নিয়মিত গোসল করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। তারপরে যদি হয়, আমরা বলে থাকি ট্যাবলেট টোফেন, এই রাতে এটা একটু লং টাইম আপনি 2-3 মাস খেতে পারেন। প্রথম এই টোফেন ট্যাবলেটটা খেলে একটু ঘুম বা ঝিমুনি আসতে পারে, কয়েকদিনের মধ্যে দেখবেন যেটা খুব ভালো তার শরীরের সাথে মানিয়ে নিয়েছে। তখন এটা 2-3 মাস ধরে খেলে এই ধরনের সর্দি যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে উপকার পাওয়া যায়। মনে রাখবেন কিন্তু ওষুধের সমস্যার সমাধান নয়, নিয়ম কিন্তু মানতে হবে, খাবার এবং অন্যান্য নিয়মগুলো যদি একটু মেনে চলেন, ইনশাআল্লাহ যার জন্য প্রশ্ন করেছেন সে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। এই পর্যায়ে একজন দর্শক আছেন, তার ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যাঁ ভাই, আমি চট্টগ্রাম থেকে বলতেছিলাম, সোহাগ বলতেছিলাম। হ্যাঁ জি, একটু টেলিভিশনের ভলিউমটি যে কমাতে হবে। হ্যাঁ ভাই, ঠিক আছে। হ্যাঁ জি, এবার একদম ওই ঠিক আছে, আপনার বলুন। আমার ওয়াইফে বুঝছেন, জি, ওই ওনার প্রস্রাব করলে জ্বালাপোড়া হইতো বুঝছেন। আচ্ছা, তারপর জ্বালাপোড়া হওয়ার কারণে মানে ডক্টর রিপোর্ট দিয়েছিল, মানে পরীক্ষা করার জন্য বলছিল আর কি, জি, বুঝছেন। জি, তো তারপর পরীক্ষা করতে মানে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়ে গেছিল বুঝছেন। জি, তো তারপর ডক্টর আপনার এগুলো দেখে রিপোর্ট দেখে তারপর ওমেটিন বিডি দিছিল 7 দিনের জন্য বুঝছেন। জি, তারপর আলজিন দিছিল পেটে ব্যথা থাকলে খাওয়ার জন্য। জি, তারপর ইসি দিছিল, ইসি দিছিল আচ্ছা, সুপার আচ্ছা, 1 মাসের জন্য, মানে প্রতি রাতে একটা করে। তো এই জি, 1 সপ্তাহের জন্য মানে এগুলো খেয়ে 1 সপ্তাহের মধ্যে ওনাকে জানাইতে বলছিল বুঝছেন। জি, জি, তো জানানোর পরে মানে প্রথম সপ্তাহে ভালো ছিল, জি, তারপর পরের সপ্তাহে গেছে, পরের সপ্তাহে যেগুলো দিয়েছে তার মানে কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, আর এখন মানে উল্টা হয়ে গেছে, মানে ওই ওনার ডান পাশে মানে রানের উপরে ব্যথা করে, মানে যার কারণে উনি মানে বেশি এত ব্যথা যে মানে উনি শোয়া থেকে উঠতে পারে না। আচ্ছা। ওনার বয়স কত এবং ওজন কত? আপনার ওনার বয়স 17 বছর 4 মাস। 17 বছর 4 মাস। হ্যাঁ। আচ্ছা, ওজন? 43 কেজি। 43 কেজি। বুঝতে পেরেছি। ধন্যবাদ আমাদের ফোন দেওয়ার জন্য। আমরা ডাক্তার শারমিন আব্বাসী আমাদের সাথে যুক্ত হওয়া মাত্র আমরা আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, জুবায়ের, আমি যদি একটু জাস্ট আমার মনে হলো যে তার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, তাকে এই প্রথমবার হলো নাকি আগে হয়েছে, এই উত্তর এটাই তার না, জেনে রাখুন। এটাই প্রথমবার হয়েছে। আর কখনো কালচার সেন্সিটিভ করেছে? প্রস্রাবের যে পরীক্ষা ইউরিন সিএস, এই পরীক্ষাটি করেছিল কিনা? জি, ইউরিন ফর কালচার সেন্সিটিভ সিএস পরীক্ষা বলে, এই প্রস্রাবের পরীক্ষাটি করেছিল কিনা? প্রস্রাবের পরীক্ষা দিয়েছিল আর কি। সেটাতে কোনো জীবাণু ধরা পড়েছে কিনা?
না, শুধু এটাই বলছে যে প্রস্রাবের লাইনে মনে করেন ইনফেকশন হয়ে গেছে আর কি, ইনফেকশন। সেটাই তো, কোন ইনফেকশন সে জীবাণুটা যদি জানতে পেরেছে, কালচার সেন্সিটিভিটি এই পরীক্ষাটি দেওয়া হয়ে থাকে, কোন জীবাণু দিয়ে জীবাণু আপনার ইনফেকশন হ্যাঁ সেটা জানা হ্যাঁ, যায়। জীবাণু ইনফেকশন আছে আর কি। বলতে পারবেন? জীবাণু ঠিক ইনফেকশন হয়ে গেছে। জি, জীবাণুটার একটা নাম উল্লেখ করা থাকার কথা সিএস রিপোর্টে। প্রফেসর মোস্তফা জামান, আমরা আপনার কাছে যেতে চাই যদি এর মধ্যে কোনো সমাধান দেওয়ার সুযোগ থাকে। না, আমি বলে দিচ্ছি, আসলে এটি মেয়েদের এই বয়সে হয়ে থাকে, এটি ভয়ের কিছু নাই। তবে যেহেতু এটি প্রথম দিকে হচ্ছে, এখন যদি সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে থাকে, এই ধরনের রোগীরা আসলে আমাদের কাছেও আসছে, গাইনির কাছে যায়, যারা কিডনি ডাক্তার তাদের কাছেও যায়। মেয়েদের মূত্রনালীর সংক্রমণ কিন্তু খুবই স্বাভাবিক। যারা একটু কম পানি পান করে এবং একটু আমরা বলব যে যে স্থানে তার স্বাস্থ্যকর যে ইয়েগুলো ব্যবস্থাগুলো যদি না নেওয়া হয় অথবা কম নেওয়া হয়, তখন তার এরকম সমস্যা। তবে সবচেয়ে বেশি সমস্যা পানি কম পান করলে, এবং একবার হলে কিন্তু যদি ঠিকমতো চিকিৎসা না করা হয়, পরবর্তীতে বারবার হতে পারে। কারণ আমাদের এই কারণে এই অ্যান্টিবায়োটিক খাবার আগে যদি পরীক্ষা করে নেওয়া হয় যে কোন জীবাণু দিয়ে এই সংক্রমণটি হচ্ছে, তাহলে কিন্তু সঠিক অ্যান্টিবায়োটিক দিলে তাহলে কিন্তু এই সমস্যাটি আমরা ভালো কার্যকর অ্যান্টিবায়োটিক দিতে পারি। যে কথা ডাক্তার শামীম আহমেদ সবসময় কিন্তু বলেন, আমরাও বলছি। যেহেতু তিনি জানতে পারেননি, অনেক সময় রোগীরা পরীক্ষা না করে অথবা অনেক সময় পরীক্ষা ধরা পড়ে না, কারণ আগেই অ্যান্টিবায়োটিক সেবন করে ফেলেন। সেক্ষেত্রে এমন একটি অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, সেটি হয়তো তার কাজ করছে না। তো আমি বলবো এর পরে আপনি এই মুহূর্তে যদি ট্যাবলেট অ্যাফুরন এসআর, এই ট্যাবলেটটি 100 মিলিগ্রাম, একটি সকালে একটি রাতে, আগামী 15 দিন খাবেন। সঙ্গে ট্যাবলেট অ্যালজিন, এই ওষুধটিও আপনি 3 বেলা খেতে পারেন যদি আপনার কামড় থাকে, ব্যথা করে বেশি। আর রানের যে ব্যথাটি হচ্ছে সেটির জন্য আপনার 2টি কারণ হতে পারে, ট্যাবলেট না পাওয়া অথবা প্যারাসিটামল খাবেন। আমাদের বিশ্বাস, এবং পানি বেশি পান করবেন। এতে করে যদি আশা করছি ভালো হবেন। যদি না ভালো হন, পরবর্তীতে ইউরিন ফর আরএমই এবং সিএস এই পরীক্ষাটি আবার করবেন। তবে কিছুদিন গ্যাপ দিয়ে, যেহেতু একটি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, কিছুদিন গ্যাপ দিয়ে তারপরে পরীক্ষাটা করবেন। তবে যদি বেশি করে পানি পান করেন, বেশিরভাগ সময় কিন্তু আস্তে আস্তে এই সমস্যার সমাধান হয়ে যায়। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। দিল আফরোজ প্রশ্ন করেছেন, ডাক্তার শারমিন আব্বাসী আপনাকে সালাম জানিয়েছেন। তার বয়স 37, জরায়ুতে একটি টিউমার আছে, তার সাইজ 5 সেন্টিমিটার। 3 মাস খাওয়ার পর 1 পয়েন্ট কমেছিল, ওষুধ 3 মাস খাওয়ার পর। ডাক্তার তাকে এসজিপিটি পরীক্ষা করতে বলেছিলেন, পরীক্ষায় সব নর্মাল ছিল, আরও 3 মাস খেতে বলেছেন। ইউলিরয়েড খাওয়ার পর তার মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তিনি এখন কি করতে পারেন ডাক্তার শারমিন আব্বাসী? ডাক্তার শারমিন আব্বাসী? আচ্ছা, আমাদের কাছে আরেকজন দর্শক আছেন অপেক্ষারত। দর্শক, আপনার নাম, বয়স এবং কোথা থেকে ফোন দিয়েছেন জানিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম হচ্ছে কণা। কণা, আমি ওয়ারি থেকে বলছি। জি। আর আমার সমস্যা হচ্ছে, আমার ছেলের জন্য আমি ফোন দিয়েছি। ছেলের নাম কি, যে বয়স কত? আমার ছেলে 2018-তে মানে পিউজি অবস্ট্রাকশন আর ব্লক ছিল, তো তখন ওকে অপারেশন করা হয়েছে। তো একে 3বার অপারেশন করানো হয়েছে, তারপর ডিজিস্টেন আবার 2 মাস পর খুলে নেওয়া হয়েছে। তো এখন মানে এতদিন মোটামুটি ভালোই ছিল, এখন হঠাৎ করে ও ফিজিক্যালি খুবই দুর্বল। আর হচ্ছে ও এখন রোদে একেবারেই যেতে পারে না। বয়স হচ্ছে 11 বছর। 11 বছর। এখন ও রোদে গেলে দেখা যাচ্ছে ওর মানে মাথা ঘুরাচ্ছে, তারপর চোখ মুখ উল্টে যাচ্ছে, মানে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে। এখন আমি কি করতে পারি ওর জন্য? বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথে থাকবেন। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার যদি কিছু জানবার থাকে। ওর কি আসলে জ্বর থেকে থাকে বা অন্য কোনো ইনফেকশনের কোনো লক্ষণ দেখেছেন কিনা? না, এখন কিছু না। গত 6 মাস আগে একবারে মানে ও অসুস্থ হয়েছিল, জ্বর হচ্ছিল, খাবার পরে পেটে ব্যথা হচ্ছিল। তো তখন পরীক্ষা করানোর পর দেখা গেছে যে তেমন কোনো সমস্যা নাই। তো তখন ওকে মতিগার্ড আর হচ্ছে গ্যাস্ট্রিকের 20 পাওয়ারের ওষুধ দেওয়া হয়েছিল। তো 1 মাস খাওয়ানোর পর ভালোই ছিল, কিন্তু এখন ফিজিক্যালি খুবই দুর্বল, মানে সিঁড়ি দিয়ে উঠা নামা করতে পারে না। তার জি, যে ওর যে পেলভি ইউটেরিক জাংশনে যে অবস্ট্রাকশনটা ছিল, তার জন্য যে অপারেশন করেছে সেটা কি সাকসেসফুল হয়েছে? আপনি বলেছেন 3বার করতে হয়েছিল, এরপর 3বার করার পর কি পুরোপুরি এটা সফল হয়েছিল অপারেশন? স্যার আবার একটু বললে ভালো হতো। অপারেশন করবার পর যে বিষয়ের জন্য অপারেশন হয়েছে তাকে সাকসেসফুল হয়েছিল কিনা? ডিজিস্টেন খুলে নেওয়া হয়েছে 2 মাস পরে। আচ্ছা,
আচ্ছা আচ্ছা। তার ওজন কত এই এই মুহূর্তে? জি স্যার। ওজন কত? স্যার ওজনটা স্যার অনেকদিন যাবত মাপা হয় নাই, তো এখন সঠিক বলতে পারবো না। বয়স 11 বছর। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। সেক্ষেত্রে আসলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের আসলে দেখতে হবে যে তার এটা সমস্যাটা কেন? অনেক কারণে আসলে হতে পারে রোদে গেলে। সেটা দেখা যাবে যে বাসায় থাকতে, থাকতে হঠাৎ করে রোদে গেলেও হতে পারে। দুর্বলতার জন্য হতে পারে, কোনো রোগের কারণেও আসলে হতে পারে। তো এই জিনিসগুলো আলাদা, আলাদা করে আসলে দেখতে হবে যে তার মাথা ব্যথা করে কিনা, মাথা ঘোরায় কিনা, আয়রন কমে গেলেও কিন্তু এটা হয়। আসলে কমন কয়েকটা কারণ দেখা যায় বাচ্চাদের মধ্যে মাইগ্রেন থাকলে এমন হয়। যদি কারো চোখের সমস্যা থাকে সেক্ষেত্রে এমন হয়। আবার আয়রন কমে গেলেও কিন্তু এমন হতে পারে। সুতরাং সেগুলো একটু ইভালুয়েশন করার আসলে প্রয়োজন রয়েছে। আয়রনের জন্য আমরা বলে থাকি একটু যে কলিজা খাওয়ান। অর্থাৎ প্ল্যান্ট সোর্স এর চেয়ে দেখা যায় প্রাণীজ যে সোর্স গুলো সেগুলো খুব ভালো কাজ দেয়। যেকোনো মুরগি, গরু যেকোনো কলিজা আপনি খাওয়াতে পারেন, শাকসবজি খাওয়াতে পারেন, রঙিন এবং পুষ্টিকর খাবার খাওয়ান, পানি বেশি, বেশি করে খাওয়াতে হবে। এইগুলো করার পরে আমরা বলি যদি একটি চোখের চিকিৎসকের কাছে যান, চোখটা যদি একটু পরীক্ষা করে নেন সেটা খুব ভালো কাজে দিবে। এই বয়সে বাচ্চারা দেখা যায় একটু দেরিতে ঘুমায়, সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুমায়, মোবাইল, টিভি এগুলি যেন একটু কম দেখে এবং মানসিকভাবে যদি তাকে উজ্জীবিত করা যায় তাহলে সে কিন্তু খুব ভালো এই ক্ষেত্রে একটু সমাধান পাওয়া যাবে। যেহেতু আগে একটা সমস্যা ছিল সেক্ষেত্রে কিডনির একটা কিন্তু ইভ্যালুয়েশন করা দরকার। আপনার অন্ততপক্ষে আমরা বলি ইউরিন আরএম এবং সিরাম ক্রিয়েটিনিন এই দুটো পরীক্ষা একটু আসলে করাতে হবে। আর অনেক সময় তাদের রেসিডুয়াল দেখা যায় যে একটা হাই প্রেশারও থেকে যায়। এই ধরনের যাদের আগের কিডনির সমস্যা থাকে সেটাও একটু আসলে ইভ্যালুয়েশন করার প্রয়োজন রয়েছে। আগে যে নিয়মগুলো বললাম সেগুলো একটু মেনে চলুন, ভালো পুষ্টিকর খাবার খাওয়ান। তার পরবর্তীতে আসলে তাকে বিভিন্ন ধাপে বিভিন্ন চিকিৎসকের কাছে যেতে হবে। তো কমন যেটা বললাম দুর্বলতা থেকে এবং আয়রনের জন্য, সেটার জন্য আসলে আপনার পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। চোখের চিকিৎসকের কাছে যান। মাইগ্রেনের জন্য ঠান্ডা, ধুলাবালি এগুলো থেকে এবং ক্যাফেইন জাতীয় খাবার থেকে দূরে রাখবেন। নিয়মিত এবং তাড়াতাড়ি ঘুমানোর ব্যবস্থা করবেন। তাহলে দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে উন্নতি হয়। তা না হলে অবশ্যই একজন শিশু রোগ বিশেষজ্ঞের কাছে গেলে উনি পুরোপুরি একটা আপনাকে চিকিৎসা পদ্ধতি দিয়ে দিবে। আমরা আশা করব আপনার বাচ্চা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। ডাক্তার শারমিন আব্বাসী এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে বেশ কয়েকটি প্রশ্ন আছে, আমি শুধু প্রশ্নগুলো আপনার সাথে শেয়ার করেছি। দিল আফরোজের প্রশ্নটি করেছি, রুবেল রানার প্রশ্ন, মৌরানী প্রশ্ন করেছেন, আপনার সাথে নাবিলা, রায়হানা, হিমু প্রশ্ন করেছেন এবং রোহিণী তারেকও প্রশ্ন করেছেন। প্রশ্নগুলো শেয়ার করা আছে আপনার সাথে। আমি খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি কারণ অন্য যারা আছেন তারাও আসলে উত্তর দেবেন। আমি দিল আফরোজের উত্তরে বলতে চাই 5 সেন্টিমিটার তার ফাইব্রয়েড ছিল, উনি ওষুধ খেয়েছেন, এখন 1 সেন্টিমিটার কমে 4 সেন্টিমিটার হয়েছে। তার মানে ওষুধটি তাকে রেসপন্স করেছে। আমরা সাধারণত ইউলিরয়েড বা ইউলিপ্রিস্টল জাতীয় যে ওষুধগুলো দেই, এই ওষুধগুলো দেওয়ার সময় আসলে এসজিপিটি টেস্ট করতে হয়। এসজিপিটি এই জন্যই ওনাকে টেস্ট করতে বলা হয়েছে এবং ইউলিরয়েড খাওয়ার পর তার মাসিক হচ্ছে না। যদি মাসিক না হয় আপনি 3 মাস বা 4 মাস ওয়েট করবেন, এর মধ্যে না হলে নরমেন্সকে আসলে আমরা মাসিক খাওয়ানোর ব্যবস্থা করি। এটি আপনার চিকিৎসকই আপনাকে করানোর ব্যবস্থা করে দিবে। রুবেল রানাও প্রশ্ন করেছেন আমাদের কাছে তার ওয়াইফের ব্যাপারে যে জরায়ুতে টিউমার ধরা পড়েছে, ওষুধ খায়, এই অবস্থায় কি সন্তানের জন্য প্ল্যানিং করতে পারবেন কিনা। যদি ইউলিরয়েড বা ইউলিপ্রিস্টল জাতীয় ওষুধ খায় তাহলে এখন প্ল্যানিং করা যাবে না। আপনাদের জরায়ু টিউমারটি যখন ছোট হবে ইউলিরয়েড ওষুধটি ছেড়ে দিবেন, তারপরে কিন্তু আপনারা বাচ্চা নেওয়ার জন্য প্ল্যান করতে পারবেন। এবং সেটিও আমরা বলি যে ইউলিরয়েড ছেড়ে দেওয়ার পরও যেন 2 মাস বা 3 মাস পর থেকে আপনারা প্ল্যানিংটা শুরু করেন। সেক্ষেত্রে আপনি যদি এই নিয়মটি মানেন সেটি আপনার জন্য ভালো হবে। আর মৌরিন আমাদেরকে জানিয়েছে রংপুর থেকে তার 28 বছর বয়স, প্রথম সন্তানের পর তার মাসিক বন্ধ হয়ে গেছে এবং গত 9 মাস ধরে আর মাসিক হচ্ছে না। এক্ষেত্রে আমরা বলবো বাচ্চা যদি এক্সক্লুসিভলি ব্রেস্টফিড করে তাহলে কিন্তু এটা হতে পারে। আর বাচ্চা যদি এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং না করে অর্থাৎ বুকের দুধের পাশাপাশি এখন বাইরের খাবারও খায়, তাহলে আমরা বলবো যে আপনি একটা প্রেগন্যান্সি টেস্ট করুন যে আপনি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নন। যদি আপনি প্রেগনেন্ট না হয়ে থাকেন তাহলে আমরা বলবো যে লো ডোজ যে পিলগুলো আছে ডেজলন, নোভেলন লাইট এই ধরনের নামে বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, সেই ওষুধগুলো যদি আপনি শুরু করেন সেটা আপনার জন্য ভালো হবে। এটা মাসিককেও রেগুলার করবে, আপনাকে কন্ট্রাসেপশনও দেবে। আর নাবিলা জানিয়েছেন 31 সপ্তাহের উনি গর্ভবতী এবং কয়েকদিন আগে পেটের উপরে অনেক ব্যথা ছিল, গ্যাস্ট্রিকের ব্যথা ছিল, এখন সেটা কমেছে কিন্তু খেতে পারছেন না। এই জন্য আমরা বলবো ডম্পেরিডন জাতীয় ওষুধ 3 বেলা করে নিতে পারবেন। যদি নেন তাহলে কিন্তু খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তলপেটে ব্যথা হচ্ছে এই জন্য আপনি অ্যালজিন 2টো করে 3 বেলা 5 দিন খেতে পারেন। বাচ্চা উল্টে আছে, এক্ষেত্রে আমাদের কারো কোনো হাত নেই। বাচ্চা যদি আপনা আপনি ভাবে ঘুরে যায়
তাহলে তো যাবেই। না হলে যদি উল্টেই থাকে তাহলে আপনাকে অ্যাসেস করে আমাদেরকে আসলে প্ল্যান করতে হবে যে আমরা নরমাল ডেলিভারিতে যাব নাকি সিজারিয়ান সেকশনে যাব। আর ডেলিভারি কি আগে করা সম্ভব কিনা, আমরা বলবো ৩৭ সপ্তাহ অ্যাটলিস্ট আমাদেরকে পার করে তারপরে ডেলিভারির প্ল্যানগুলো করতে হবে। আর শেষ যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে রোহিণীর জন্য, যে তার ৬ মাস ১ দিনের বাচ্চা ছিল, পানি ভেঙে গিয়েছিল, এখন ৩ মাস পার হয়েছে, উনি কনসিভ ট্রাই করবেন কিনা। আমরা বলি যে এরকম কোনো হিস্ট্রি থাকলে মিনিমাম 6 মান্থস একটা গ্যাপ দিয়ে প্ল্যান করে আপনার এবং আপনার হাজবেন্ডের কিছু পরীক্ষা করে যেন আগামীতে এরকম পানি না ভাঙে, অ্যাবর্শন না হয়, সেই বিষয়গুলো খেয়াল করে দেন আপনারা প্রেগন্যান্সির জন্য ট্রাই করবেন। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। এই পর্যায়ে একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে চাই। জুবাইর আহমেদ আসিফ প্রশ্ন করেছেন তার মার জন্য আফরোজা খানম হার্টের সমস্যা আছে, আপনাকে এর আগে তারা দেখিয়েছেন, করোনার মধ্যে তারা আর আসতে পারেনি, ওষুধগুলো তিনি মেনশন করেছেন। প্রফেসর মোস্তফা জামান পরামর্শ চেয়েছেন আপনার কাছে। জি, আসলে যদিও প্রশ্নটি অনেক বড় করে লিখেছেন, আমরা দেখেছি যে হার্টের রোগে বিশেষ করে আমরা যেসব ওষুধ দিয়ে থাকি, যে ব্লক সাসপেক্ট করলে সেরকম ওষুধ সবগুলোই দেওয়া আছে। তবে অনেক সময় আমরা দেখি কি এরকম বুকে যদি চাপ থাকে, ভার থাকে, বুকে আমরা ব্যথা করে, আমরা এই ওষুধ দিয়ে থাকি এবং পরবর্তীতে বলি যে এই ওষুধ খাওয়ার পরে যদি ভালো থাকেন তাহলে আপাতত আমরা করোনারি অ্যাঞ্জিওগ্রাম করতে বলি না, এবং সেক্ষেত্রে অপেক্ষা করতে বলি। যদি এই ওষুধগুলো খাওয়ার পরেও দেখি পুরোপুরি ওষুধের নিয়ন্ত্রণ না হয়, সেক্ষেত্রে আমরা দুটি পরীক্ষা করতে পারি। একটি ট্রেডমিল টেস্ট যদি কেউ করতে পারেন, আর যদি ট্রেডমিল টেস্ট বা এটি করতে না পারেন, যদি কোনো ফিজিক্যাল সমস্যা থাকে, দৌড়াতে না পারেন, সেক্ষেত্রে আমরা বলি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে দেখতে হয় হার্টে কোনো ব্লক জাতীয় সমস্যা আছে কিনা। তখন ওই অ্যাঞ্জিওগ্রামের উপর ভিত্তি করে তার পরবর্তী চিকিৎসা নির্ধারণ করে থাকি। যতক্ষণ পর্যন্ত অ্যাঞ্জিওগ্রাম করা হয়, হার্টের ব্লক আছে কিনা এইটি পুরোপুরি আমরা জানতে না পারি, কারণ আমরা জানি যে করোনারি অ্যাঞ্জিওগ্রাম এটি গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা হার্টের ব্লক জাতীয় সমস্যা ধরবার জন্য। সুতরাং সেই পরীক্ষার পরেই আমরা সিদ্ধান্ত নিব এই রোগী কি শুধু ওষুধে আমরা কাজ করতে পারবো নাকি তার অন্যান্য কোনো চিকিৎসা, যেমন অনেক সময় হার্টের রিং পরাতে হয় বা এরকম কোনো চিকিৎসা তার প্রয়োজন আছে কিনা। তবে আপাতত বলবো যে ওষুধটি খাচ্ছেন তার সাথে একটি স্প্রে, যেটা জিটিএন 2.6 যে ওষুধটি খাচ্ছেন, সে একই রকম ওষুধ জিটিএন স্প্রে পাওয়া যায় নাইট্রোমেড স্প্রের মতন, জিহ্বার নিচে যখন তার দরকার হবে, বুকের চাপ হবে, ভার হবে, তখন শুধু ব্যবহার করবেন। এবং এর সাথে তার যাতে কোষ্ঠকাঠিন্য না হয় তার জন্য একটু পেঁপে, বেল, ভুসি এগুলো খাবেন। আর ওষুধের চিকিৎসা সর্বোচ্চ দেওয়া আছে। আমরা ওষুধের চিকিৎসা দেখে বুঝতে পারছি যে তার হার্টের ব্লক জাতীয় সমস্যা থাকলে যখন ওষুধে পুরোপুরি নিয়ন্ত্রণ হবে কিনা সন্দেহ করি, তখনই তাকে যেসব ওষুধের নাম বলেছি প্রত্যেকটা ওষুধ তাকে দেওয়া হয়েছে। গাইডলাইনে যতগুলো ওষুধ দেওয়া আছে সারা বিশ্বব্যাপী যেরকমভাবে দেওয়া হয়, আমরা সেই গাইডলাইন অনুযায়ী ওষুধগুলো দেওয়া হয়েছে। যদি এই ওষুধের পরেও তার বুকে চাপ হয়, ভার হয়, তাহলে আমি বলবো আমরা কিন্তু করোনার মধ্যেও অ্যাঞ্জিওগ্রাম করছি, স্টেন্টিং করছি, সবই করছি। তাকেও বলবো যে আপনার যদি খুব বেশি কষ্ট হয়ে থাকে, আমরা যেসব পরামর্শ দিলাম এগুলোর পরেও যদি দেখেন যে পুরোপুরি তার ব্যথা বা বুকের চাপ না যায়, তাহলে একটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করতে আমরা পরামর্শ দিব। এবং আর যদি ওষুধ খেয়ে তার ভালো থাকেন, হাঁটাহাঁটি করতে পারেন এবং তার প্রেশার, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকেন এবং জিহ্বা একটি স্প্রে যেটি বললাম সেটি ব্যবহার করতে পারেন, ভালো থাকেন, তাহলে আমরা কিছুদিন পরে দেরিতে অ্যাঞ্জিওগ্রাম করব। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসী, মাহবুবুল আলম জানতে চেয়েছেন ল্যাকটেটিং মাদার যারা রয়েছেন, যারা সন্তানকে স্তন্যপান করাচ্ছেন, বুকের দুধ খাওয়াচ্ছেন, তারা কি আসলে ভ্যাকসিন নিতে পারবেন কিনা? জি, আমাদের ইন্টারন্যাশনাল গাইডলাইন গুলো যা বলে, এবং আমরা অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটিতে খুবই পরোক্ষ এবং প্রত্যক্ষ দুভাবেই আসলে যারা কাজ করছেন তাদের সবাই কিন্তু একটা সহমতে পৌঁছেছেন যে এটি দেওয়া যাবে, এখানে কোনো সমস্যা নেই। আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট যখন নীতিমালাটি পূর্ণাঙ্গ রূপে সামনে নিয়ে আসবেন, তখন আসলে আমরা বলতে পারবো যে আপনারা এখন নেওয়ার জন্য যে ব্যবস্থাপনাগুলো রয়েছে তার মধ্যে নিজেদেরকে যুক্ত করুন। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। প্রফেসর মোস্তফা জামান, শিল্পী দাস একটি প্রশ্ন করেছেন রঞ্জিতের জন্য, যার বয়স 47, রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, গত মার্চে করোনা পজিটিভ হয়েছিলেন, রিলিজ নেওয়ার সময় বেশ কিছু ওষুধ দিয়েছেন, ভাইব্রেন্টা, এক্সট্রাপেড, ইনসুলিন দেওয়া হয় যা এখনও চলছে, প্রোসান 50, এমডোকাল 5, 7, 6, 21 থেকে পায়ের পাতা ফুলে আছে তার। চিকিৎসক দেখানোর পর এমডোকালের বদলে সিলডিপ 10 দেন, এখনও পা ফোলা যায়নি। এই অবস্থায় কী করতে পারেন তিনি, প্রফেসর মোস্তফা জামান? জি, আমরা সংক্ষেপে বলছি, সাধারণত এমডোকাল যে ওষুধটি আমরা রক্তচাপ কমানোর জন্য দিয়ে থাকি, কখনো কখনো কারো ক্ষেত্রে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় পায়ে পানি আসতে পারে, কিন্তু সেই জন্য চিকিৎসক তাকে অ্যামলোডিপিন বদলে সিলডিপিন এই গ্রুপের ওষুধ দিয়েছেন। এটি তুলনামূলক কম পানি বা পার্শ্ব প্রতিক্রিয়া, কিন্তু এর পরেও যদি পায়ে পানি থাকে তাহলে আমরা বেশ কিছু পরীক্ষা করতে হয় যে পায়ে পানির কোনো কারণ আছে কিনা। যেমন একটি হলো কিডনির সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষাটি করতে হবে, থাইরয়েড THS এই পরীক্ষাটি করতে হবে, হিমোগ্লোবিন মাত্রা দেখতে হবে,
এবং একটি আল্ট্রাসাউন্ড করতে পারেন যে কিডনি অথবা লিভার বা অন্য কোনো সমস্যা আছে কিনা। এরপরে এই পরীক্ষাগুলো চলাকালীন সময় আমরা বলবো একটি ট্যাবলেট খেতে পারেন, ট্যাবলেট ফুসিড 40 মিলিগ্রামের, সকালবেলা অর্ধেক করে খাবেন যে কদিন পায়ে পানি থাকে। আমরা একদিকে পায়ের পানি কমাবো এবং সাথে সাথে কি কারণে পানি হচ্ছে এই পরীক্ষাগুলো তার করা দরকার, এবং সঙ্গে একটি ইকোকার্ডিওগ্রাফি করতে পারলে আরেকটু ভালো হয়। সুতরাং এই পরীক্ষাগুলো যেগুলো নাম বললাম সেগুলো করলে তিনি জানতে পারবেন কি কারণে পানি হচ্ছে। অনেক সময় কারণ জানা যায় এবং অনেক সময় কারণ জানা যায় না। যদি দেখেন যে কোনো কারণ, যেসব পরীক্ষা বললাম তাতে করে কোনো খারাপ কোনো কারণ না ধরা পড়ে, তাহলে মনে রাখবেন এটি ইডিওপ্যাথিক, অর্থাৎ কারণ জানা না গেলেও এই পানি আসাটা কোনো খারাপ কিছু নয়, সেক্ষেত্রে আমরা জানতে পারবো। কারণ আপনারা জানেন 1/3 কারণ, পায়ে পানি আসার 1/3 কারণ কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, সেটি কোনো খারাপ কিছু নয়। কিন্তু 2/3 কারণ যেগুলো তার ব্যাখ্যা পাওয়া যায় সেগুলো কিন্তু নানা ধরনের রোগের কারণে হয়ে থাকে, যেমন হার্ট, লিভার, কিডনি এই ধরনের কারণে, সেগুলো আমরা এইসব পরীক্ষার মাধ্যমে জানতে পারবো। তবে আশা করছি আমি যে পরামর্শগুলো দিলাম, যদি এই ওষুধটি খেয়ে পানি কমে যায়, তারপরে আস্তে আস্তে করে পরীক্ষাগুলো করে আমাদের সাথে আবার যুক্ত হলে আমরা বাকি পরামর্শ তাকে দিতে সক্ষম হব। এই দর্শক যারা বাড়ি বসে দেখছেন তাদেরকে শুধু বলতে চাই, আপনারা প্রতিদিন দয়া করে সচেতনতার যে বিষয়গুলো আমরা বারবার করে বলি মানবার চেষ্টা করবেন। কারণ আমরা যদি সচেতন থাকি, নিয়মগুলো মেনে চলি, তবে সবাই মিলে কিন্তু সুস্থ থাকতে পারবো। আর একটা বিষয় মনে রাখবেন, আমরা প্রত্যেকে প্রকৃতির কাছে ধরাশায়ী, প্রকৃতির কিছু নিয়ম আমাদের মেনেই চলতে হবে। তবে নিজেদের হাতে যে নিয়ন্ত্রণগুলো আছে সেই নিয়ন্ত্রণগুলো থেকে যাতে পিছপা না হয়। 264 জনের মৃত্যুতে আমরা প্রত্যেকেই কিন্তু আঘাতপ্রাপ্ত, প্রত্যেকেই কিন্তু কিছুটা হলেও ঘাবড়ে গেছি। তাই সবার প্রতি অনুরোধ, নিয়ম মানবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।